আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। ইতালিতে যারা আশ্রয় আবেদনকারী রয়েছেন, এখানে যে বিষয়টা পরিসংখ্যানে উঠে আসছে সেটা হচ্ছে 30,000-এর উপরে। তো বাংলাদেশি এজ এ অ্যাসাইলাম পিটিশনকারীদের মধ্যে ম্যাক্সিমাম পিটিশনগুলাই খারিজ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। সেটার কারণটা কি, এই বিষয়টা আজকে আপনাদের সাথে কথা বলবো। তার আগে কিছু কথা বলে নিই। আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে যারা ইতালি সহ বিভিন্ন দেশে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বা ইমিগ্রেশন নিয়ে বা অনেক বিষয় নিয়ে, বিশেষ করে ভিসা এবং ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে বেশ কয়েকজনকে আমি চিনি। তো খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে যে যখনই তাদের কাছে একটা ছোট্ট একটা তথ্যের জন্য কেউ বা কারো প্রয়োজন হলে তাদের কাছে যখন ফোন করা হয় বা তাদেরকে মেসেজ করা হয়, তখন তাদের পক্ষ থেকে যে রিপ্লাইটা আসে সেটা হচ্ছে যে তাদের সাথে কথা বলতে গেলে পেমেন্ট করা লাগে, অর্থাৎ ফি পরিশোধ করতে হবে আপনাকে, টাকা দিতে হবে আপনাকে। আশ্চর্য বিষয়, খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনি একজন মানুষকে একটু সাধারণ পরামর্শ দেবেন, তার জন্য যদি আপনাকে টাকা পে করতে হয় তাহলে ভিক্ষা করেন না কেন? আমি তো মনে করি এটা হচ্ছে ভিক্ষা করা সবচেয়ে বেটার। কথাগুলো খুব দুঃখের সাথে বলতেছি। আমি একজনকে, আমার নিজ এলাকার একজন ভাইকে একটা কাজের জন্য, বিষয়টা পোল্যান্ডের, আমি একটা অ্যাড্রেস দিই যার সাথে যোগাযোগ করার জন্য, সে সেখানে টাকা চেয়ে বসে। অদ্ভুত বিষয়, খুবই খুবই লজ্জাজনক একটা ব্যাপার। যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে আপনি তো একটা কমেন্টসের রিপ্লাই দিন না। কমেন্টসের রিপ্লাই না দেওয়াটা সেটা অনেক বছর আগে থেকে আমি করি। এটার আমার পার্সোনাল একটা সমস্যা রয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি না। যাই হোক, আজকে থেকে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে টেক্সট করবেন, যে কোনো প্রয়োজনে। কমিশন, ভিসা, শুধু ইতালিয়ান ভিসা ব্যাপারটা এরকম না, সারা ওয়ার্ল্ডের যে কোনো ধরনের ভিসা সমস্যা, যে কোনো ধরনের ওয়ার্ক পারমিটের সমস্যা, বাংলাদেশে মেন পাওয়ারের সমস্যা, এভরিথিং, কমিশন সংক্রান্ত সমস্যা, এভরিথিং আমাকে প্রশ্ন করতে পারেন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সময় দিতে হবে, মাস্ট বি সময় দিতে হবে। আমি যেহেতু এখানে কাজ করি, কাজ করার পর অবশ্যই আপনার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর আমি অবশ্যই দেব। তবে অবশ্যই 1 থেকে 2 দিন লেট হয়ে যেতে পারে। হ্যাঁ, অনলি টেক্সট করবেন, এবং যারা টেক্সট অর্থাৎ লিখতে না পারেন ভয়েস দিবেন। যদি আমি লিখে পাঠাই, আপনি যদি পড়তে না পারেন, আমি আপনাদেরকে ভয়েসেই আপনার উত্তরটা দিয়ে দেব। যাই হোক, এখন মূল কথায় আসি। কেন আমাদের আজিলো আবেদনটা রিজেক্ট করে দেয়? তার মূল কারণ আমাদের গল্প। বেশ কিছু ভিডিওতে আগেও বলছি, এখনো বললাম, এইটাই হচ্ছে মেইন পারপাস। এই প্রশ্নটা বেশ কয়েকজন ভাই করছে, ভাই এখান থেকে বাঁচার উপায় কি? প্রচুর পরিমাণে ডবল নেগেটিভ আসতেছে। ডবল নেগেটিভ আসার পরে কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও, কাজের কন্ট্যাক্ট রয়েছে, আনলিমিটেড কন্ট্যাক্ট, 1 বছরের কন্ট্যাক্ট, 2 বছরের কন্ট্যাক্ট, তারপর অ্যাকসেপ্ট হচ্ছে না। 2 মাস 3 মাস হয়েছে, অ্যাকসেপ্ট হচ্ছে না। এই সমস্যাটা ব্যাপক আকার হয়েছে এখন ইতালিতে। এখন এই মুহূর্তে যাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে, তাদের হচ্ছে যারা ক্যাম্পে রয়েছেন, অর্থাৎ ইতালির বিভিন্ন ক্যাম্প থেকে আপনারা আজিলো আবেদন করছেন, তাদের সমস্যাটা সবচেয়ে বেশি। কারণ ক্যাম্পে যারা আশ্রয় নেই, ম্যাক্সিমাম লিবিয়া হয়ে এইখানে আসা। আর জর্জ মেলোনি অর্থাৎ এই দেশের সরকার এই লিবিয়া হয়ে এখানে আসার যে রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ করার যে চেষ্টা, সেটাই উনি করতেছেন। সো এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে লিবিয়া দিয়ে এখানে আসা এখন সো টাফ। এখানে এসে আপনি পারমিশন সৌজন্য পাওয়া বা এখানে আপনি স্থায়ীভাবে থাকার যে অনুমতিটা, সো টাফ। এই রাস্তাটা এখন আপাতত অ্যাভয়েড করেন। এখন আসি আদার্স রাস্তা দিয়ে যারা আসছেন, তাদের একটু চিন্তা, ফ্রি থাকা একটা ব্যাপার যেটা সেটা রয়েছে। কারণ হচ্ছে পায়াজেসে কোনো আইনটা মূলত করা হয়েছে লিবিয়া হয়ে যে লোকগুলো ইতালিতে আসে তাদের জন্য। সো তাদেরকে ডবল নেগেটিভের যে ব্যাপারটা, অর্থাৎ 7 দিনের রিকোর্সের যে আপিলের যে ব্যাপারটা, সেটা দিচ্ছে এখন। আর তারা যেহেতু ক্যাম্পে থাকে, সো তাদের কোনো কাজের কন্ট্যাক্ট নেই, তাদের কোনো রেসিডেন্সি নেই, তাদের কোনো কিছুই নেই। তো সেই জায়গা থেকে সেটা রিকোর্সও করে অ্যাকসেপ্ট করানোটা সো টাফ বিষয়। এখন যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা আমার বেশ কিছু ভাই আমার পরিচিত রয়েছে, আমি যে সিটিতে দেখি পালের সেখানে দেখলাম যে ডবল নেগেটিভ আসার পরে 1 থেকে 2 মাসের ভিতরে সময় লাগছে, বাট সেটা রিকোর্ডসও অ্যাকসেপ্ট করিয়ে নিয়েছে তাদের অ্যাডভোকেট, উইদাউট কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট লাগেনি, কন্ট্যাক্ট ছাড়াই অ্যাকসেপ্ট করিয়ে নিয়েছে। সো এই ব্যাপারটা কিরকম হয়ে গেল? একটা গ্রুপ যারা কন্ট্যাক্ট দিয়েও করতে পারতেছে না, আরেকটা কন্ট্যাক্ট ছাড়া করতে পারতেছে। এখানে আসলে
সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে অ্যাডভোকেট। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আপনার যে আইনজীবী রয়েছে, সব আইনজীবী একরকম কাজ করে না। আইনজীবী মানে টেকনিকের একটা ব্যাপার আছে, কোন টেকনিকে কাজ করবে, কিভাবে কাজ করবে, সেইটা ওরা খুব ভালো বোঝে। কিভাবে কাজ করলে আপনার এটা অ্যাকসেপ্ট করানো যাবে, কিভাবে করলে হবে না, এটা কিন্তু খুব ভালো করে ওরা জানে। সো যাদের ক্ষেত্রে ডবল নেগেটিভ চলে আসছে বা আপনারা আবেদন আপনার অ্যাকসেপ্ট করাতে পারতেছেন না, আপনাদেরকে বলবো, যদি আপনার কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও আপনার আবেদনটা অ্যাকসেপ্ট না হয়, তাহলে আপনি অবশ্যই আপনার যে অ্যাডভোকেট রয়েছে এটা পরিবর্তন করতে হবে, মাস্ট বি পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পরে যদি আপনি এর চেয়ে দুর্বল একজন আইনজীবী ধরেন, সেটা আপনার জন্য বেটার না। আপনার এর চেয়ে ভালো কাউকে ধরতে হবে যে ভালো কাজ করে। উদাহরণ আমি বললাম একটু আগে যে 2 মাস সময় লেগেছে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করিয়ে নিয়েছে উইদাউট কন্ট্রাক্টে। এবং আরেকটা কথা বলি, যাদের এরকমও তথ্য রয়েছে আমার কাছে, যাদের 1 বছরের কন্ট্রাক্ট 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে কিন্তু তাদের রেকর্ডসও যে আপিলটা সেটা অ্যাকসেপ্ট করাতে পারেনি তাদের অ্যাডভোকেট। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই মুহূর্তে, যে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও যদি আপনার রেকর্ডস অ্যাকসেপ্ট না হয়, তাহলে আপনার প্রিভিয়াস অর্থাৎ কমিশন দেওয়ার আগে আপনার সজাগ থাকতে হবে। সজাগ বলতে আপনার গল্পটা হতে হবে কি কেন্দ্রিক, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে এখন যাদের পারমিশন সৌজন্য পাওয়ার প্রায়োরিটি বেশি, সেইগুলা সেই বেচে আপনার গল্প তৈরি করতে হবে। প্রথমত যে গল্প আমি সবসময় বলি, যেটা আপনি দেবেন সেটা অবশ্যই অথেন্টিক হতে হবে, আপনার নিজের ব্যক্তিগত হতে হবে। যে সমস্যাগুলো উপস্থাপন করবেন অবশ্যই আপনার হতে হবে, আপনার পরিবারের না, আপনার রাষ্ট্রের না। বারবার বলতেছি, আপনার রাষ্ট্রের না, আপনার পরিবারও না। আপনার কি সমস্যা, আপনাকে আশ্রয় দেবে এখানে, আপনার পরিবারকে আশ্রয় দেবে না। মাথায় রাখবেন ব্যাপারটা। এখন আপনারা বলতেছেন কি, আমার বাংলাদেশে রিলেশন করছিলাম, তার বাবা মেনে নেয়নি, সেটা নিয়ে আমাকে আক্রমণ করছে, তার ভাই আমাকে আক্রমণ করছে, আমাদের বিবাহ মেনে নেয়নি তার জন্য আক্রমণ করছে, আমার চাচার সাথে জমি সংক্রান্ত মারামারি হয়েছে, সেখানে আমি আক্রমণের শিকার, এটা নিয়ে মামলা, আমি বাংলাদেশে 4টা খুন করছি, আমি ফাঁসির আসামি, আমি দর্শন করেছি, আমার দর্শনের আসামি। হ্যাঁ, এই যে গল্পগুলো, আমার পরিবারে আমার সৎ ভাই, আমার সৎ আম্মা, এরকম যে সমস্যাগুলো আমরা উপস্থাপন করি, এই সমস্যাগুলো কোনো সমস্যাই না। এই সমস্যাগুলো আদৌ কোনো সমস্যা না। ইভেন অর্থনৈতিক যে সমস্যাগুলো বলি, যে আমার 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা ঋণ রয়েছে, সেটা যদি কোনো প্রুফ চায় আপনার কাছে, এভিডেন্স চায়, আপনি হা করে তাকিয়ে থাকেন তখন। মানে কিভাবে ঋণ করছেন, আপনি এই পর্যন্ত কিভাবে আসছেন, এই টাকা কোথায় পাইছেন, সেটারই বিবরণ দিতে পারেন না, ম্যাক্সিমামই পারেন না আপনারা। তো সেই জায়গা থেকে আপনাকে কেন আপনাকে আশ্রয় দেবে? ব্যাপারটা খুবই সাধারণ। আপনি যে বললেন যে আমি আর ধর্ষণের মামলা, নারী নির্যাতনের মামলা, বা একজন নারী নির্যাতনকারীকে কেন এই দেশে আশ্রয় দিবে? গত ভিডিওতে বলছি, আবার বলতেছি আপনাদেরকে, একজন ক্রিমিনালকে কেন আশ্রয় দিবে? আপনি নিজেকেই প্রশ্ন করেন না যে আমার কি অ্যাবিলিটি রয়েছে এখানে আশ্রয় পাওয়ার। এই জন্যই আমাদের আশ্রয় প্রার্থীদের মধ্যে 95%ই বাতিল করে দেওয়া হয়। তো সেই জায়গাতে কি করণীয়? সেই জায়গাতে অবশ্যই অবশ্যই আপনার যে হিস্টোরি রয়েছে সেটাকে আপডেট করতে হবে, এবং সেটা ওই সিমিলার করতে হবে যেটা পজিটিভ পাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করে। কেমন? সেটা হচ্ছে, ধরেন আপনি পলিটিক্যাল হোল্ডার বা পলিটিক্যাল আজের আবেদন করেননি, কিন্তু আপনার গল্পটা যাতে পলিটিক্যালের দিকে হয় এবং আপনার যদি সাধারণ পলিটিক্যাল সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান থাকে, সেটাকে কাজে লাগান, সেটাকে কাজে লাগাতে হবে আপনাকে। আর যারা সংখ্যালঘু রয়েছেন তাদের তো কথাই নেই, আপনি জানেন আপনাকে কিভাবে কি করতে হবে বা কিভাবে কি বলতে হবে। যারা আন্ডার 18 অবশ্যই আপনি জানেন যে আপনার কি করতে হবে। মহিলা যদি হয়ে থাকেন অবশ্যই আপনি জানেন যে আপনার কি করতে হবে। এই কেস বা এই আজেলো আবেদনকারীরা যারা রয়েছেন, আজেলো আবেদনকারী, তাদের মধ্যে 100% বলা যায় যে আপনারা পারমিশন জন্য পেয়ে যাবেন। আদারওয়াইজ একটু আগে যে সমস্যাগুলো বললাম, যদি আপনারা এই সমস্যা দিয়ে কমিশন দেন আর সেইখানে যদি আপনার ডবল নেগেটিভ চলে আসে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করানোটা খুবই খুবই টাফ হয়ে যাবে।
আর দ্বিতীয় কথা, যদি অ্যাকসেপ্ট করিয়ে নিতে পারেন দেন আপনি বেঁচে গেলেন। অ্যাকসেপ্ট করিয়ে নেওয়া মানে আপনি বেঁচে গেলেন। আপনি অ্যাকসেপ্ট হয়ে গেছে মানে আপনি সিপিআর এর অধীনে গেলেন না, আপনি দেশ ছাড়ার যে ব্যাপারটা সেটাতে গেলেন না, আপনি একটা সময় পাচ্ছেন। সেটা কিরকম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 6 থেকে 7 মাস পর একটা ডেট দেওয়া হয়, বা 8 মাস 9 মাস, কার ক্ষেত্রে 1 বছর, এরকম একটা ডেট দেওয়া হয়। বাট সেই ডেটের পরে যখন ডেটটা কাছাকাছি চলে আসে তখন দেখা গেছে আরো 6 মাস সেটাকে পিছিয়ে দেওয়া হয়, বা 8 মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। ধরেন আপনি এই মে মাস রানিং, এই মে মাসের 29 তারিখে আপনার তৃতীয় যে শুনানির ডেট সেটা রয়েছে, কিন্তু যখন 29 তারিখে 30 তারিখে যখন শুনানির ডেট সেটা যখন 27 তারিখে চলে গেছে, 27 তারিখে আসার সাথে সাথে আপনার অ্যাডভোকেট আপনাকে জানিয়ে দিল যে আপনার ডেটটা আরো 7 মাস পিছিয়ে গেছে। তো সেই জায়গা থেকে কি হচ্ছে, আপনি একটা লম্বা সময় পাচ্ছেন। এই লম্বা সময়ের ভিতরে আপনি কিন্তু যদি সাদা যে পেপারটা, ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা, যেটা কাজে পারমিশন দেয়, সেটা যদি আপনি পেয়ে থাকেন, যেটাকে আমরা সাদা সৌজন্য বলি, সেটা যদি আপনি পেয়ে থাকেন, সেটাকে আপনি কনভার্ট করে অর্থাৎ আপনি হলুদ সৌজন্যের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু ইতিমধ্যে আপনি কমিশন দিয়ে দিয়েছেন, কমিশন দেওয়ার পরে যদি আপনি হলুদ সৌজন্য পেয়ে যান, তাহলে সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, সেটা দিয়ে আপনি যাবতীয় ডকুমেন্টস তৈরি করতে পারবেন। যেমন আপনি মেডিকেল কার্ড করতে পারবেন, ব্যাংক কার্ড করতে পারবেন, রেসিডেন্ট কার্ড করতে পারবেন, আর যাবতীয় যত ডকুমেন্টস আছে সবকিছু কিন্তু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। তো ডকুমেন্টসের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনি ফুলফিল করে ফেলতেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে কাজের কন্ট্যাক্ট এবং আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস, আপনি যেটা কমিশন যখন আপনি ফার্স্ট কমিশন দিয়েছিলেন সেই সময় যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি দিয়েছিলেন, তখন আপনার অ্যাডভোকেট যিনি রয়েছেন অর্থাৎ আপনার লয়ার যিনি রয়েছেন, উনি কিন্তু একটা বিরাট একটা সাপোর্ট পাবে আপনার পক্ষে লড়ার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য। আর তার সাথে যদি ল্যাঙ্গুয়েজ স্কুল সার্টিফিকেট থাকে অনেক ভালো। সো এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। মোট কথা, যে গল্পে আপনি বলেন না কেন, যদি আপনার রিকোর্সও অ্যাকসেপ্ট হয়ে যায়, আপনি বেঁচে গেলেন, আপনি সময় পাচ্ছেন, সেই সময়ের ভিতরে নিজেকে গুছিয়ে নেবেন, নিজের ডকুমেন্টসগুলো সবগুলো ঠিকঠাক করে নেবেন। সবগুলো ঠিক করে অবশ্যই বাধ্যতামূলক তখন আপনার কাজ করতে হবে কন্ট্রাক্টগুলো দেবেন, সেটা যাতে ফুল কন্ট্রাক্ট হয়, মিনিমাম প্রতি বছরে 8,000 উপরে যাতে প্লাস থাকে আপনার ইউরো। এই বিষয়টা মাথায় রেখে আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো আপনার অ্যাডভোকেটকে দিন। আপনি দ্বিতীয় যে শুনানি সেখান থেকে আশা করি আপনি পাবলিশিত জন্য নিয়ে আসতে পারবেন, সেটা নতুন আইনে হোক বা পুরাতন আইনই হোক। সো ওভারঅল হচ্ছে কেন 98% 95% মানুষকে এই মুহূর্তে নেগেটিভ দিচ্ছে, ব্যাপারটা আসলে এই মুহূর্তে এরকম না, অনেক আগে থেকে এরকম। কারণ আমাদের গল্পের পার্স ভালো না, আমাদের কোনো সাপোর্টিং ডকুমেন্টস ভালো না, আমরা যা তা ইচ্ছা তা বলতেছি, যে কথাগুলোর কোনো ভ্যালু নেই, যে কথাগুলো তারা শুনতে চায় না সেই কথাগুলো আমরা বলতেছি। ওভারঅল হচ্ছে তাদের যে বিশ্বাসের জায়গাটা সেটা নড়বড়ে হয়ে যায়। তারা এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো না বুঝেই বলতেছেন, এই কথাগুলোর কোনো ভ্যালু নেই। সেই জন্য আপনাদেরকে বারবার আমি রিপিট করতেছি যে কমিশনে কথা বলবেন মিডিয়াম, বেশি না কমও না। এখন যদি আপনি কম বলেন তার মানে আপনি কথাই বলতে পারেন না, আপনার সমস্যা রয়েছে। যদি বেশি বলেন তাহলে বলে যে আপনি বেশি কথা বলেন। এখন মিডিয়াম বলতে কি, আপনাকে যদি বলে যে আপনি আক্রমণের শিকার হয়েছেন সেটা কিভাবে, আপনি তখন বিবরণ বলবেন। আপনি আক্রমণের শিকার হয়েছেন সেটা কত সালে, যখন বিস্তারিত জানতে চাইবেন বিস্তারিত বলবেন, না চাইলে দরকার নেই। ব্যাপারটা এইভাবে বলতে হবে, কিছুটা টেকনিক করে আপনার কমিশনে কথা বলতে হবে, কোন পারপাসে কিভাবে কথা বলতে হবে, চোখ খান কোলা রেখে কথা বলতে হবে। যাই হোক, আশা করি যে আপনারা যারা যদি 500 লোকে বা 600 লোকে এই ভিডিওটা দেখেন বা 1000 লোকে দেখেন, আমি মনে করি যে আপনাদের ভিতরে এখন থেকে ওই যে 95% নেগেটিভ দিচ্ছে আমার কি হবে, এই বিষয়টা কিছুটা হলো ভয় দূর হবে যে না, আমি এই পারপাসে কথা বলবো, এই পারপাসে আমার গল্পটা তৈরি করব। তাহলে আমার যে রেজাল্টটা সেটা যদি নেগেটিভও আসে, আমার অ্যাডভোকেট হয়তো 15 দিন সময় পাবে, সেই 15 দিনের ভিতরে রিকোর্সটা করবে এবং সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন, সময় পাবেন, সেই সময়ের ভিতরে
নিজেকে গুছিয়ে সবকিছু ঠিকঠাক করে যখন আপনার অ্যাডভোকেটে দিবেন, আপনার অ্যাডভোকেট আশা করি আপনার যে পারমিশনটি জন্য সেটা কিন্তু নিয়ে আসতে পারবে। যাই হোক, ওভারঅল হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস বিষয় এখন লিবিয়া হয়ে যারা আসছেন, ক্যাম্পে যারা রয়েছেন বা লিবিয়া হয়ে যারা আসছেন তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থা এখন। আদার্স বলকান কান্ট্রি হয়ে আসুন বা বাইরুট হয়ে আসুন, যেখান দিয়ে আসুন না কেন, সেই যে ব্যক্তিরা রয়েছেন তাদের চিন্তাটা কিছুটা হলেও কম। আপনারা আপনাদের মতো এগিয়ে যান, আপনাদের গল্পটা সুন্দরভাবে তৈরি করেন। আর সেটার জন্য আমি বারবার বলি, কাউকে ফোন করে কাউকে বলবেন না যে আমার গল্প তৈরি করে দিন, আমি আপনাকে টাকা দেবো। নিজের গল্প নিজে কারেকশন করুন, নিজে সেটা সঠিকভাবে উপস্থাপন করুন, সেটাই বেটার। কারোর কাছ থেকে 2 টাকা দিয়ে 5 টাকা দিয়ে অযথা কোনো মান না, এমনিতেই প্রয়োজন নেই আপনার যে সাদেশ নেয়ার বা আপনি বলবেন যে আমার এই গল্পটা তৈরি করে দেন, আপনার কাছে 50 ইউরো চাইবে, আপনার কাছে 100 ইউরো চাইবে, কি দরকার আছে? নিজে খাতা কলম নিয়ে বসেন, সেগুলো কারেকশন করেন, দেখেন কোন জায়গায় ভুল রয়েছে সেটা সঠিক করেন, সময় যেহেতু আছে সেটাকে কাজে লাগান। যাই হোক, নতুন যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।